বন্ধুরা, কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে? আমাদের এখানে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। সকাল সকাল এক কাপ গরম চা নিয়ে আর আমার সমস্ত বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর আজকের ভীষণ শীতে কিন্তু সোয়েটার, মোজা, একদম চাদর, মাফলার সমস্ত কিন্তু গায়ে দিতে হচ্ছে। আর ঘড়ির কাঁটাতে এখন বাজে সকাল 8টা। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আনুষা জানতে চেয়েছিল যে আমি কিভাবে কৃষ্ণনগরে আসলাম। তো এ গল্প তো অনেক আগে বলেছি, তাও একটু বলি আমি তোমাদেরকে। আর আনুষার সাথে সাথে আমার যত সমস্ত নতুন বন্ধুরা আছে তারাও কিন্তু একটুখানি শুনে নাও। তো কৃষ্ণনগরের লোক তো আমি একদমই নই। আমি তো ছিলাম একদম গ্রামের, একদম গ্রাম বলতে আমি নবদ্বীপের যে একটা গ্রাম আছে সেই গ্রামের আমি হলাম মেয়ে। তো আমি ওখানের গ্রামের মেয়ে, নবদ্বীপের যে টাউন সেই স্কুল থেকে কিন্তু আমি পড়াশুনো করেছি। আর আমার স্কুলের নাম ছিল তারাসুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়। নবদ্বীপ পোড়ামাতলা সবাই মোটামুটি অনেকেই চেনো, তারই সংলগ্ন রামসীতাপাড়া, সেখানকার কিন্তু সেই স্কুলের আমি মেয়ে। আর নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের আমি স্টুডেন্ট ছিলাম। তো আমার বলতে গেলে নবদ্বীপেই ছোটো থেকে বড় হওয়া, বড়বেলা সমস্তটাই কিন্তু নবদ্বীপ। আর নবদ্বীপের পরের স্টপেজ হচ্ছে সমুদ্রগড়। সেই সমুদ্রগড় হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আমার কিন্তু দেখাশোনা করে বিয়ে হয়েছে, আমার লাভ ম্যারেজ নয়। আমার শ্বশুরমশাই আমাকে রাস্তায় দেখেছিল, তো সেখান থেকে দেখে কার মেয়ে খোঁজ নিয়ে আমার বাড়িতে এসেছিল। এসে জানো তো, তারপরে আমার মা বাবাকে বলেছিল যে আমার আপনার মেয়েকে ভীষণ পছন্দ, যদি আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে তাহলে কিন্তু এখানে বিয়ে ফাইনাল হয়ে যাবে, বিয়েটা হবে। আর তার আগে দেখো বন্ধুরা, ছোট্ট ছোট্ট হাত দেখতে পাচ্ছ কার? এ নতুন হাত। মেয়ে আজকে কিন্তু বানাবে হচ্ছে পরোটা। তো মেয়ে নিজেই দেখো বেলতে এসছে। তো আমি প্রথমে বলেছিলাম যে তুই একটু বেলে দে, আমি ভেজে দিই। ও বললো বেলতে এই কঠিন কাজ না, বেলাটা ময়দা দিয়ে বেলাটা একটু কঠিন। তো তখন বলছে এই কঠিন কাজটা যদি আমি করতে পারি তাহলে আমি দেখো আস্তে আস্তে ভাজতেও পারবো, তুমি আমাকে একটু বলে দিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পুরো ক্যামেরার পেছনে কিন্তু আমি দেখো একটুও হেল্প করছি না, নিজে নিজে কি সুন্দর গোল করে কিন্তু মেয়ে বেলে নিয়েছে। আর দেখো তেল দিয়ে কীভাবে নাড়তে হয় সেগুলোও কিন্তু আবার নিজে নিজে বেশ ভালোই পারছে করতে। তবে কোনোদিনও কিন্তু মেয়ে পরোটা বানায়নি, রুটি বানিয়েছিল এর আগে 2-1বার, তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছিলাম। যাই হোক, মেয়ে সম্পূর্ণ নিজে হাতে করছে আর আমি বলে বলে দিচ্ছি যে এইভাবে এইভাবে কর। দেখতে পাচ্ছ কীরকম গোল হয়েছে বন্ধুরা? আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর গোল করবে। তবে হাতটা খুব ধীরে চলছে। আর কিছুটা ভাজার পরে কয়েকটা, তারপরে বলছে মামাম এগুলো গোল কেন, আমি পরোটা শেপে করতে চাই। তা আমি বলে দিলাম এরকম উল্টে উল্টে কর। আমি কিন্তু একটুও ধরিনি, দেখো কি সুন্দর করেছে। করছে আস্তে আস্তে করে, টাইম লেগে যাচ্ছে প্রচুর। সে লাগুক, শিখতে গেলে তো লাগবেই টাইম, না? তো যাই হোক, ও ভাজছে। বেশ কয়েকটা কিন্তু গোল আকারে ভাজা হয়ে গেছে। অমনি ওর বাবা দৌড়ে এসছে নিচ থেকে, পরোটা ভাজার গন্ধ পেয়েছে না, এসে বলছে মেয়ে তুমি একটুও করে দাও নি? আমি বললাম শুধু মেখে দিয়েছি, করিনি। বলে তাহলে একটা তো খেতেই হয়। মেয়ে খুব খুশি, বাবা ওর হাতের খেয়ে প্রশংসা করছে না। দেখো ট্রায়াঙ্গেলভাবে ভাজছে। তো গোল করে যে কটা ভাজা হয়েছিল তার মধ্যে দুটো দেখো ওর বাবার জন্য আমি আগে তুলে দিচ্ছি। ও বাবা বললো আমি আবার যাবো নিচে। তাই বললাম এক্ষুনি খেয়ে যাও, নাহলে আবার তুমি দেরি করবে, গরম গরম খাওয়ার মজাই আলাদা। দেখো কি সুন্দর, বেশ ভালোই গোল হয়েছে। আর কালারটা দেখেছো? আমার মেয়ে না, আমার মন বলে জানি না, ওর হাতে রান্না না খুব ভালো হবে। ধরো যদি ও আরও 10 বছর সংসার করে, যখন ও রান্না বান্না করে এক্সপার্ট হবে না, ওর খুব একটা বেশি টাইম লাগবে না আমাদের মতন, ও খুব তাড়াতাড়ি কিন্তু শিখে যাবে। আর এটা মেয়েরগুলো দেখেছো পুরো কিন্তু সব ট্রায়াঙ্গেল। আজকে একটু কিন্তু আমি মেয়েকে কাজ করাচ্ছি। আসল কথা হলো মেয়েকে কিন্তু আমি একটু শেখাচ্ছি যে একটু একটু করে তুই শিখে নে। আর ও তো একটু কি বলতো চটপটে আছে শেখার জন্য। আমি দেখলাম যে একটা জিনিস একবার দেখিয়ে দিলে কিন্তু ও বেশ ধরে নিতে পারছে সেই জিনিসটা। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার বিয়ের গল্পটা তো একটু অন্যরকম। যে 5জন লোক দেখতে এসেছিলো, প্রথমে দেখে পছন্দ সেরকমটা ছিল না। তোমরা অনেকেই জানো, কারণ আমি কলেজ থেকে যখন বাড়ি আসছিলাম তখন কিন্তু রাস্তাতে আমার শ্বশুরমশাই আমাকে দেখেছিল। আমাদের পাড়াতেই আমার শ্বশুরমশাই রিলেটিভ ছিল, তার বাড়িতেই হচ্ছে কি বলো তো এসেছিল মেয়ের সন্ধান করতে। সেটা তো আমরা জানি না। তবে আমার বাবার বাড়ির যা টাইটেল আমার শ্বশুর বাড়ির কিন্তু সেম টাইটেল, আমরা একদম সেম সেম হচ্ছে গোত্রের।
তো ওখানে এসেছিলো দেখতে, মানে একটা মেয়ে দেখেও ছিল আমাদের পাড়ায় না, ঠিক আর একটা পাড়ায়, মানে আমাদের পাড়ারই কাছে কাছে, মানে আমার বাপের বাড়ির কাছাকাছি আর একটা পাড়াতে। তো সেখানে ওই মেয়েটাকে দেখেছিল, সেই মেয়েটা কিন্তু ভীষণ ফর্সা ছিল। তো আমার হাজব্যান্ড বলেছিল যে মেয়েটা ভীষণ পরিষ্কার, সেই মেয়েটার চোখগুলো কী ছিল বলো তো, হয় না অনেক পরিষ্কার মেয়েদের চোখগুলো দেখবে একটু ঘোলা ঘোলা টাইপের থাকে, তো ও খুবই পরিষ্কার, আমি তো শ্যামলা ধরো। তো বলেছিল ওর চোখগুলো নাকি এর পছন্দ হয়নি, মানে ও বলছে আমার ওরকম যে বিড়াল বিড়াল চোখ বলে না, সেই চোখ মানে আমার পছন্দ না। আর মেয়েটা যেন তো খুব স্মার্টলি কিন্তু ওকে জিজ্ঞাসা করেছিল যে আমার বয়সী মেয়েটা, তুমি বিয়ের পর আমাকে কবে নিয়ে যাবে আর কত টাকা মায়না পাও নাকি এরকম কিছু। তো সেই কারণে না ওই মেয়েটাকে ওরা রিজেক্ট করেছিল। আর আমাদের পাড়ায় যে, মানে আমি কাকিমা ডাকি, ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের দিদি, মানে আমার হাজব্যান্ডের হচ্ছে জেঠতো দিদি। তো ওই দিদির বাড়িতে এসেছিলো সম্বন্ধের বিষয়ে। ও সেই দিদির বাড়ি না খুব বড়, সামনে উঠোন দেওয়া, বারান্দায় তাদের বেশ বড় চেয়ার, মানে সোফার মতন বসানো আছে, সেইখানে বসেছিল। আর সেখান থেকে মেন রাস্তাটা দেখা যায়। আর ওই মেন রাস্তার ওখান দিয়ে আমি আসছিলাম, মানে ওই দিদির বাড়ি ক্রস করে আমাদের বাড়ি আসতে হয়। ওই দিদির বাড়ি একদম মেন রাস্তার উপরে, আর আমাদের বাড়িটা কয়েকটা বাড়ির ভেতরে গলিতে। তো যখন আসছিলাম তখন কিন্তু ওখান থেকে দেখেছিল আমার শ্বশুরমশাই আগে, তখন বলেছিল ওই মেয়েটাকে ডাকো। তখন আমাকে না ডেকেছিল ওই কাকিমাটা যে মিঠু শোনো। তো ওই কাকিমা যেহেতু আমাদের পাড়ারে না, আমি ডাকাতে আমি গিয়েছিলাম যে সামনে। আর বন্ধুরা এই দেখো, এই যে ড্রেসিং টেবিলটা, এই ড্রেসিং টেবিলটাকে কিন্তু দিয়ে দিচ্ছি না, মানে এটাকে কালার করতে পাঠালাম। আর এক ঝলক বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই আমার বাড়ির, দেখো বাইরেটা কেমন দেখতে। এই যে এই পোর্শনটা, এই পাঁচিলটা যেন দেখাতে পাচ্ছি না, বুঝতে পেরেছো, ওখানে টিন দেওয়ার ওই দোতলার ওই রুমগুলোতেই আমি থাকি। তো জানালাগুলো সমস্ত কিন্তু এ সাইডে। আর এই দেখো আমার বাড়ির সামনেটা, তিনতলার উপরেও তো একটা ঘর আছে, তো সামনের পোর্শন দিয়ে কিন্তু অনেক উঁচু দেখায়। আর এই যে দেখতে পাচ্ছ সবুজ আর অরেঞ্জের যে বর্ডার, এই হচ্ছে আমার বাড়ি। আর তো গেটটা তোমরা সবাই চেনোই। আর এই যে পিছন পোর্শনটা দেখো, এক ঝলক তোমাদেরকে দেখাই, অন্যের বাড়ির জন্য তো দেখানো যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি ঘর দিয়ে, এই নারকেল গাছটা আমাদের নয়, পাশের বাড়ির। তো এই হচ্ছে আমার পোর্শনটা। তো চলো বন্ধুরা একবার দেখাই যে সামনের গেটের কাছে টালি বসেছে আর কীরকম লাগছে, বা কোন পোর্শনটার কাজ হয়েছে পুরোটা একবার দেখাই। এখন কিন্তু আমাকে মাটি পাড়াতে আর হবে না। এই যে সামনের পোর্শনটা, এটা দিয়েই কিন্তু বেশি যাতায়াত করি, তোমরা সবাই দেখতে পাও। আর এই যে আর একটা দরজা, এটা দুটোই কিন্তু আমার সামনের, এটা তো সিঁড়ির নিচেটা খুব একটা বেশি ব্যবহার করি না, এই ছোটো ঘরটা দিয়ে সামনে দিয়ে যাতায়াত করি। আর এই দেখো টালি, আর দেখেছো এখানে যে তোলার জন্য মানে স্কুটিটা কীরকম একটা খাঁচকাটা ডিজাইন করে দিয়েছে, মানে স্লিপারটা। আর এই দেখো টালিটা দিয়ে এই দিকটা দিয়ে মাটি ছিল, মানে হালকা একটুখানি মাজা টাইপের ছিল। তারপরে কিন্তু এই পোর্শনটা দেখো পুরো, মানে এটা আমার পেছন পোর্শন বাড়ির, একদম কিন্তু মেঝে মতন করে দিয়েছে যাতে গাছপালা নোংরা না ওঠে। এই পোর্শনটাতে ভীষণ নোংরা উঠতো। আর আমার বাড়িটা তো অনেকটাই ছোট, দুপাশে দেখো জাস্ট হচ্ছে একটু যাতায়াত করার মতন জায়গা ছেড়েছে, খুব বেশি ছাড়লে তো বাড়িটা মানে ছোট হয়ে যেত। আর এই জানলাটা যে নিচের যে কিচেন দেখতে পাও তার জানলা, দেখো ব্যবহার করি না কেমন হয়ে গেছে, তবে সমস্তই কিন্তু আবার নতুনের মতন হয়ে যাবে বন্ধুরা, কয়েকদিন তোমরা অপেক্ষা করো। এই দেখতে পাচ্ছ পেছন পোর্শন দিয়ে, এই পেছন পেছনে প্রচুর গাছপালা উঠে যেত। আর চলো বন্ধুরা দেখাই আমি কোথায় নোংরা ফেলি, সেটাও এক ঝলক কিন্তু দেখাবো। এই দেখো এখানে আমার যে কলটা দেখতে পাও না, আমি যে জামা কাপড় ধুই বা আপুস ধুই, এই জায়গাটাতে কিন্তু। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ পাঁচিলের, এই পেছনটাতে কিন্তু যত রাজ্যের নোংরা দেখতে পাচ্ছ, কত ভেতরে গর্ত, একদম ডিপ। তো এই ডিপে যত খুশি নোংরা ফেলো। আর এই দেখো আমার পেয়ারে লাল পেঁপে গাছ। আর এই যে পেছন পোর্শনটা, যে মাঠটা দেখতে পাও জলের, সেই পোর্শন, মানে এই পোর্শনে আমার ঘর আছে। আর এই যে এইখানে যে কলটা, এই কলে আমি ঠাকুরের বাসন টাসন ধুই, এখানে কিন্তু আর অন্য কাজ আমি করি না। আর আমার কিন্তু একটা টিউবওয়েল আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এ অযত্নে কি অবস্থা হয়ে আছে। আর বন্ধুরা দেখো এই পোর্শনটা দিয়েও কিন্তু বাঁধিয়ে দিয়েছে, এই পোর্শনটা তোমরা তো দেখতেই পাচ্ছ একদম সোজা ওই সামনে পর্যন্ত। আর তুলসী মঞ্চটাকে উপরে তুলে দিয়েছি, তবে না তুলসী গাছটা কেন মরে গেলো, মনে হচ্ছে এত লোকের হাত পড়েছে না, আর হচ্ছে সিমেন্ট মিমেন্ট পড়েছে, সেই জন্যই মনে হয় গাছটা মরে গেছে। আর এটা হচ্ছে আমার পেছনের দরজা, মানে পেছনে যাওয়ার যে, তো এই দরজাটাই কিন্তু আমি বেশি ব্যবহার করি। আর কী বলো তো, যে এই দরজাটাতে ঢুকেই দেখো বাঁ হাতে পড়ছে হচ্ছে আমার বেডরুম, মানে নিচের যে বেডরুমটা খুবই কাছে, গেটটা তো তেমনভাবে খুলি না, এই পেছনের দরজাটা দিয়েই কিন্তু যাতায়াত করি। এই রুমটাই হচ্ছে, আর এটা হচ্ছে আমার নিচের টয়লেট।
আর এটা হচ্ছে ডাইনিং, তোমরা তো এটাকে দেখতেই পাও। আর ঘড়ির কাঁটাতে কটা বাজে দেখো, এক ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সকালের খাওয়া দাওয়া হওয়ার পরে। আর এই যে নোংরাটা, মানে এটা আমি আগে করেছিলাম ভিডিওটা, ভুল করে আমার পেছনে চলে এসছে। যাই হোক বন্ধুরা, এইভাবে আমি এই নোংরা নিয়ে গিয়ে, এর আগে আমার সমস্ত বন্ধুদেরকে দেখিয়েছি, নতুন বন্ধুদের জন্য আমি বলছি। আর ওই ড্রামটাতে জল ভরে রেখেছে কেন বলো তো? ওই যে মিস্ত্রিদের কাজের জন্য, জল চলে গেলে যাতে ট্যাঙ্কির জল আর না লাগে সেই জন্য আমার হাজব্যান্ড কিন্তু এই ড্রামটা যখন আমরা দোতলা করেছিলাম তখন কেনা হয়েছিল। আর দেখো এই যে এখানে নোংরাটা কিন্তু আমি ফেলি। তো তোমরা বলো তো, এখানে যদি আমি সারা জীবনও ফেলি এগুলো কি ভর্তি হবে? আমি কিন্তু ভর্তি করতে পারবো না, এত দেখো কত পড়েছে, তাও এর পেছনের যে গর্ত কিন্তু কিছুতেই আর ভর্তি হচ্ছে না। তো এই হলো বন্ধুরা আমার বাড়ির চারিপাশটা আমি তোমাদের দেখালাম। আবার মিস্ত্রি চলে এসছে, রঙের মিস্ত্রি কিন্তু। আবার এখানে কিন্তু কার্পেন্টারও এসছে, দেখো দরজা খোলা হয়েছিল না, টালি বসানো একটু উঁচু হয়ে গেছে ফ্লোরটা, কারণ ফ্লোরটা কিছুতেই ভাঙা যাচ্ছিল না জানো তো, তাই দরজা জানলা খোলা হয়েছিল, সেগুলোকে আবার সেটিং করতে লোক এসছে, কারণ রং তো ভেতরে করবে, সেই কারণে আগেই করছে। তারপরে কিন্তু আমি আবার চলে আসলাম রান্না বান্নায়, মানে স্নান টান আমার হয়ে গেছে, তারপরে এসেছি আমি তোমাদের সামনে। আর নিচে যে কার্পেন্টার কাজ করছিল দেখো, এই দরজা না একটা সমস্যা হয়েছে লকের এখানটাতে, তো বলবো তোমাদের পরে। তো এখানে কিন্তু একটা হ্যান্ডেল লাগানো হচ্ছে, এই দরজায় হ্যান্ডেল লাগানো তো দেখতে ভালো লাগে না, পরে আসছি বন্ধুরা তোমাদের সামনে আর বলবো তখন আমি কী কারণে হ্যান্ডেলটা লাগাতে হচ্ছে ওখানে। আর আজকে হচ্ছে শোল মাছ রান্না করব। সেই আগে না তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি, বালতির মধ্যে জিয়ে রেখেছিলো জানো তো ওই শোল মাছ দুটো, একটা রান্না হয়েছিল আর একটা খুব বেশি বড় ছিল না শোল মাছগুলো, তবুও আমি একবার দুই দেখাতাম তোমাদের বেশ ভালো লাগতো, তাহলে তোমরা বুঝতে পারতে। তো আজকে মানে বাদবাকিটুকু রান্না করছি, আর মেয়ে বলছে ওই ফুলকপি আলু শিম এসব দিয়ে ঝোল করলে না করে ভালো লাগছে না, তো আজকে কিন্তু একটু অন্যরকমভাবে আমি রান্না করার চেষ্টা করছি। যাই হোক বন্ধুরা, আমাকে তো দেখলো আমার শ্বশুরমশাইয়ের পছন্দ হলো, পরের দিন কিন্তু আমার হাজব্যান্ড এসেছিলো দেখতে। তো হাজব্যান্ডের বন্ধু, মানে আমার আজও মনে আছে কথাটা, আমার শ্বশুর শাশুড়ি মা, তার সাথে এসেছিলো ওদেরই জেঠতো তো দাদা বৌদি, মানে দুই দাদা এক বৌদি, এরকম ওরা 9জন না 10জন, আমার টাটা সম্ভবত যতগুলো লোক আটে ওরা ততজনাই এসেছিলো। তার মধ্যে কিন্তু আমার নিজের 2 ননদ ছিল না, নন্দাইরাও ছিল না, আর হচ্ছে আমার ভাসুরজা কেউ কিন্তু ছিল না। আমার ভাসুরজা অবশ্য থাকতে পারতো না, কারণ তখন তারা কিন্তু গুজরাটে থাকতো, তো সেই কারণে। যাই হোক ওই দেখে গেল, আর কিন্তু সত্যি সত্যি কেউ দেখতে আসেনি, আমার বাবার 1 পয়সাও আর খরচ করেনি। তারপর আমাদের বাড়ির থেকে লোক গিয়েছিল, মানে আমার মা বাবা আমার মামা মামিরা, তো ওখানে যাওয়াতে যাই হোক বিয়ে কিন্তু ফাইনালি ওখানে আমাদের হয়ে গেছিলো। তো হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম সেখানে, অনেক বড় কাহিনী অনেক কিছু, আমি কিন্তু তখন থাকতাম না এখানে। তারপরে মেয়ের যখন প্রায় স্কুল ভর্তির সময় হলো না বন্ধুরা, তখন কিন্তু আমার বরের মানে আমার হাজব্যান্ডের চলে আসলো পোস্টিং হচ্ছে কাশ্মীর। তো কাশ্মীর তো আমাকে নিতে পারেনি বন্ধুরা, শুধু পোস্ত দিয়েছি, পেঁয়াজ দিয়ে করেছি, মাছটা কিন্তু খেতে অসাধারণ, দেখতে লাল হয়নি যেহেতু আমি লাল লঙ্কা দেইনি, খেতে দারুণ হয়েছিল। কিন্তু বরের পোস্টিং তো কাশ্মীর হওয়াতে ও নিতে পারেনি, আমাকে বলেছিল জম্মু রাখবো। আর বন্ধুরা তোমাদেরকে বলে নিই, এখন কিন্তু লাইভ হয়ে গেছে, আমি লাইভে গিয়েছিলাম এর মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসেনি, মাঝখানে কিন্তু আমি লাইভে এসেছিলাম। লাইভে আসার পর তোমাদের সঙ্গে অনেক গল্প মজা করে আবার কিন্তু এখন আমি চলে এসেছি যে রাতে কি খাবার হবে। দুপুরের তো তেমন ভালো কিছু হয়নি, দেখতেই পেয়েছো মাছও অল্প ছিল, তো সেই কারণে কিন্তু আবার 3জনে মিলে লেগে পড়েছি আমরা রাতের রান্না বান্না কী খাওয়া দাওয়া হবে। আর খুব হাসি মজা আনন্দ সেই সমস্ত কিন্তু আমার পেছনে কিন্তু আবার লেগেছিল দুজনা মিলেই, মানে ওর বাবা লাগে আর মেয়ে শুধু দাঁত বার করে কিন্তু এত হাসে জানো তো, খুব ভালো লেগেছে। কিন্তু আজকে যে আমরা লাইভ করেছি না, লাইভে তোমরা অনেকেই এসছো, ওর অনেকেই আসোনি, তবে সবাই আসলে ভীষণ খুশি হতাম, সবাইকে তো মিস করেছি। যাই হোক বন্ধুরা, এর পরের বার কিন্তু তোমরা একদম যে টাইমে বলবে সেই টাইমেই আমি আসবো। এটা দুপুরের ভাত আছে, এটাকে গরম করব। তোরা বাবা মেয়ে 3জনা আমরা মিলে কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়লাম রাতের খাবার বানাতে। আর যেহেতু আমি ওর বাবার সাথে কাশ্মীর যেতে পারলাম না, তখন কোথায় রাখবে বন্ধুরা, কীভাবে কৃষ্ণনগরে যে এসে পৌঁছেছি, এই গল্পটা তোমরা অনেকেই জানো, কিন্তু এর পরের গল্পটুকু কিন্তু আমি পরের মানে ব্লগে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর দেখো ভাতটা আমি গরম বসিয়ে দিলাম, কারণ হচ্ছে কি বলো তো, ঠান্ডা ভাত তো ভালো লাগে না, আর এই বাটিটা কিন্তু অনেক বড়, আমাদের 3জনের কেন 4জনের ভাত কিন্তু একসাথে গরম হয়ে যায়। আর আমি কিন্তু মাইক্রোওভেন এই বাটিটা আলাদা পরে বড় দেখে একটা কিনে নিয়েছি। আর এটা কী বানালাম বলো তো, ডিমের একটা ভুর্জি বানিয়ে নিলাম ওই 3টে ডিম দিয়ে। আর এখানে একটা বেগুন পোড়া করেছি, বেগুনটাকে একটু ভালো করে ছাড়াতে হবে, মেয়ে রান্না করলো ওই পেঁয়াজ রসুন দিয়ে, কি একটা, ওটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা।
বন্ধুরা আমি একদিন ভালোভাবে শেয়ার করব তোমাদের সাথে। তারপর কিন্তু দেখো রাতের খাবার নিয়ে বসে গেছি, আর আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন কিন্তু 10:30 প্রায় বেশি বেশি মনে হয় বাজে। লাইভ থেকে উঠে তারপর ওই সমস্ত করলাম, আমার পেছনে লাগলো, আর তোমাদের কাকু যা আনন্দ পেয়েছে আর বলার ভাষা নেই। যাই হোক আজকের মতন এই পর্যন্ত, টাটা।